আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব গণিতের এক আতঙ্কের নাম নিয়ে। আতঙ্ক জিনিসটা কি? আতঙ্কটা হচ্ছে ত্রিকোণমিতি। তো ত্রিকোণমিতি কাকে বলা হয়? ত্রি ত্রি শব্দের অর্থ হচ্ছে তিন এবং কোণ। তিন কোণ বিশিষ্ট কোনো ভুজের মিতি শব্দের অর্থ হচ্ছে পরিমাপ। তাহলে তিন কোণ বিশিষ্ট কোনো ভুজের যে পরিমাপ সম্পর্কিত আলোচনা তাকে বলা হয় ত্রিকোণমিতি। তো আমরা আজকে ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করব। তো আলোচনায় চলে যাওয়া যাক। দেখি ত্রিকোণ অর্থাৎ তিনটা কোণ থাকবে। তো ত্রিকোণমিতিতে মেইনলি সমকোণ সমকোণী ত্রিভুজ নিয়ে আলোচনা করা হয়, যার তিনটা কোণ থাকে। ঠিক আছে, তাহলে সমকোণী ত্রিভুজ অর্থাৎ একটা কোণ এক সমকোণ হবে। এই ধরনের যে ভুজ পাওয়া যায় সমকোণী ত্রিভুজ, তাকে নিয়ে যে আলোচনা করা হয় তাকে বলা হয় ত্রিকোণমিতি। তো ত্রিকোণমিতিতে আমরা সাধারণত চিনি এটি হচ্ছে লম্ব, এটি হচ্ছে ভূমি, এটি হচ্ছে অতিভুজ। তো সবসময় লম্ব, ভূমি, অতিভুজ যে একই জায়গাতেই থাকবে এমনটা না। তো আমরা দেখি লম্ব কখন চিনবো, অতিভুজ কখন চিনবো, ভূমি কখন চিনবো। তো মেইনলি আমাদের একটা সমকোণী ত্রিভুজ। তো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যদি আমাদের উদ্দিষ্ট কোণ এখানে দেখানো হয়, সমকোণ সর্বদা এখানে থাকবে এবং সমকোণের বিপরীতে যে বাহু থাকবে তাকে বলা হবে অতিভুজ। এবং আমাদের যে উদ্দিষ্ট কোণ থাকবে তার বিপরীতে যে বাহু থাকবে তাকে বলা হবে লম্ব অথবা বিপরীত বাহু। অর্থাৎ আমাদের যে উদ্দিষ্ট কোণ থাকবে সেই কোণের বিপরীতে যে থাকবে তাকে বলা হবে লম্ব অথবা বিপরীত বাহু। এবং সমকোণ এবং আমাদের উদ্দিষ্ট কোণ যে বাহুর উপর অবস্থান করবে তাকে বলা হবে ভূমি। তাহলে বিষয়টা কিরকম দাঁড়ালো? আমরা এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কোণ এবার এখানে দেখাই, তাহলে সমকোণ তার বিপরীত বাহু অতিভুজ এবং যে উদ্দিষ্ট কোণ তার বিপরীত বাহু লম্ব। এবং যে বাহুর উপরে সমকোণ এবং উদ্দিষ্ট কোণ অবস্থিত তাকে বলা হবে ভূমি। তাহলে খেয়াল করলে আমরা দেখতে পাই কোথায় ভূমি থাকবে, কোথায় লম্ব থাকবে, কোথায় অতিভুজ থাকবে। আশা করছি এই তিনটি বিষয় নিয়ে আপনাদের কখনো গোলমেলে হবে না, অর্থাৎ লম্ব কোথায় পাবো, ভূমি কোথায় পাবো, অতিভুজ কোথায় পাবো। তো এই তিনটির মধ্যে আবার পারস্পরিক একটি সম্পর্ক আছে, যে সম্পর্কটি আমরা নিরূপণ করি পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে। পিথাগোরাসের উপপাদ্য অর্থাৎ পিথাগোরাসের উপপাদ্যে বলা হয়েছে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অর্থাৎ অতিভুজ স্কয়ার তার অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টির সমান, ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। অর্থাৎ অতিভুজকে বর্গ করে যা পাবো সেটি লম্বকে বর্গ করলে এবং ভূমিকে বর্গ করলে যা পাওয়া যাবে তাদের যোগফলের সমান হবে। তাহলে একটি সমকোণী ত্রিভুজের তিনটি বাহুর মধ্যে পারস্পরিক যে সম্পর্ক সেটি আমরা বুঝতে পারলাম এবং একটা ত্রিভুজ থেকে লম্ব, ভূমি, অতিভুজ কিভাবে বের করব সেটা আমরা জানতে পারলাম। তো এই আলোচনাটা খুবই সিম্পল মনে হলেও আমাদের সৃজনশীল অনেক সময় আমরা এটাকে ভুল করে আসি। যেমন একটা প্রশ্নে কখনো বলতে পারে একটা ত্রিভুজের
এখানে দেওয়া আছে থিটা, এখানে দেওয়া আছে মনে করেন আলফা, এবং এটা একটা সমকোণ। আপনাকে বলে ট্যান থিটা প্লাস কট আলফা এর মান কত। এখানে যদি আপনাকে বাহুগুলোর মান দেওয়া থাকে তখন আপনি বের করতে পারবেন। তাহলে তখন আমাদেরকে খেয়াল করতে হবে থিটার সাপেক্ষে ট্যানের মান কত, আলফার সাপেক্ষে কটের মান কত, সেভাবে মান বের করতে হবে। তো ট্যান আর কট জিনিসগুলো আসলে কি? তো এগুলোকে বলা হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত। এদেরকে বলা হয় ত্রিকোণমিতিক অনুপাত। এদেরকে আমরা তাহলে কি বলবো? ত্রিকোণমিতিক অনুপাত। ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে 6টি। ত্রিকোণমিতিক অনুপাত 6টি। একটি হচ্ছে সাইন, অপরটি কস, এরপর সেক, এরপর কোসেক, এরপর টেন, এবং শেষটা হচ্ছে কট। তাহলে এই যে 6টা ত্রিকোণমিতিক অনুপাত আছে, এই তাহলে অনুপাত বলতে আমরা কি বুঝি? একই জাতীয় দুইটি রাশির ভাগফলকে বলা হচ্ছে অনুপাত। অর্থাৎ একটা ত্রিভুজের যে 3টি বাহু থাকে, 3টি বাহুই একই জাতীয় রাশি, অর্থাৎ দৈর্ঘ্য নির্দেশ করে, এবং এদের যে অনুপাত বিভিন্নভাবে দেখানো হয় তাদেরকে বলা হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত। তো এই ত্রিকোণমিতিক অনুপাতের সাথে ত্রিভুজের সম্পর্ক কিরকম সেটি আমরা এখন খেয়াল করব। প্রথমে দেখি এই 6টি অনুপাতের পারস্পরিক সম্পর্ক। তো আমরা যদি শুরুতে দেখি সাইন, সাইনের বিপরীত হচ্ছে কোসেক, অর্থাৎ সাইনের ব্যস্তানুপাতিক মান হচ্ছে কোসেক, এবং কসের ব্যস্তানুপাতিক মান হচ্ছে সেক, এবং কটের ব্যস্তানুপাতিক মান হচ্ছে টেন। তাহলে আমি যদি সাইনকে ব্যস্তানুপাতিক আকারে লিখি, অর্থাৎ উল্টায় দিই, তাহলে পাবো কোসেক, কসকে উল্টাই দিলে পাবো সেক, এবং কটকে উল্টে দিলে পাবো টেন। অনুরূপভাবে কোসেককে উল্টে দিলে পাবো সাইন, সেককে উল্টে দিলে পাবো কস, টেনকে উল্টে দিলে পাবো কট। তাহলে আমরা এখন একটা ত্রিভুজ থেকে যদি আমরা এর সম্পর্ক বের করার চেষ্টা করি, তাহলে এখানে খেয়াল করি, মনে করি এটা একটি সমকোণী ত্রিভুজ, এবং এটা হচ্ছে তার কোণ একটি থিটা কোণ। তাহলে এই ত্রিভুজের সাথে অনুপাত বজায় রেখে আমরা মানগুলো কিভাবে বের করবো, তাহলে দেখি। শুরুতে ব্যস্তানুপাতিক মানগুলো আমরা দেখি। যদি প্রথমে নেওয়া হয় সাইন থিটা, ব্যস্তানুপাতিক আকার হচ্ছে 1/বাই যে ব্যস্তানুপাতিক মান তাকে লিখতে হবে কোসেক থিটা। তাহলে সাইন ইকুয়াল কি লিখতে পারি? 1/বাই কোসেক থিটা। অনুরূপে কোসেক থিটাকে আমরা লিখতে পারবো 1/বাই সাইন থিটা। একই রকম ভাবে কসের সাথে এরকম সেকের সম্পর্ক হবে কস থিটা ইকুয়াল 1/বাই সেক থিটা, এবং sec theta equal 1/বাই cos theta। তারপর আমরা পারবো tan theta equal 1/বাই cot theta এভাবে লিখতে, এবং cot theta equal 1/বাই tan theta এভাবে লিখতে। তাহলে আমরা অনেক সময় বিভ্রান্ত হয়ে যাই যে এতগুলো সূত্র কিভাবে মনে রাখবো। আমরা যদি এইভাবে কে কার ব্যস্তানুপাতিক সম্পর্ক তাদেরকে মনে রাখি, তাহলে খুব সহজেই আমরা সূত্রগুলো মনে রাখতে পারবো। তো একটা জিনিস খেয়াল করেন, সাইন এবং কস, এদের সাথে কস এবং সেকের সম্পর্ক আছে। তাহলে কি ট্যান এবং কটের সম্পর্ক নাই? ট্যান এবং কটেরও সম্পর্ক আছে। ট্যানের সাথে যদি আমরা সাইনের সম্পর্ক করি, তাহলে ট্যান থিটা ইকুয়াল সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা, এবং ট্যানের বিপরীতকে, ট্যানের বিপরীত হচ্ছে কট। তাহলে কট থিটা ট্যানের সাথে কিরকম সম্পর্ক? ব্যস্তানুপাতিক সম্পর্ক, অর্থাৎ ট্যানকে উল্টে দিলে পাওয়া যায় কট।
তাহলে টেনের এই মানটাকে যদি আমি উল্টে দিই তাহলে আমি cos থিটা ডিভাইড বাই সাইন থিটা, এটা হবে আমাদের উদ্দিষ্ট মান। তাহলে এটা গেল আমাদের ত্রিকোণমিতিক অনুপাতগুলোর ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে একটা জিনিস খেয়াল রাখেন, এখন কথা হচ্ছে এই সূত্রগুলো আমরা কখন অ্যাপ্লাই করব? যখন অনুপাতে বর্গ থাকবে না, অনুপাতে বর্গ থাকবে না, মাত্রা 1 থাকবে, তখন আমরা এদেরকে ব্যবহার করতে পারবো। যদি মাত্রা 2 থাকে তখনও প্রয়োজনে ব্যবহার করতে পারবো, কিন্তু মাত্রা 1 থাকলে আমরা এদেরকে সরাসরি ব্যবহার করতে পারবো আমাদের চাহিদা অনুসারে। তাহলে আমরা যদি এর পরবর্তী আলোচনায় চলে যাই, একটা ত্রিভুজের সাথে এদের সম্পর্ক কিরকম। মনে করেন এটি একটি সমকোণী ত্রিভুজ, এটি একটি সমকোণী ত্রিভুজ। তাহলে এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে লম্ব কোনটা? তাহলে এই সমকোণী ত্রিভুজে লম্ব পাবো হচ্ছে আমরা যখন কোণকে নির্দেশ করে দেওয়া হবে। এই কোণটাকে যদি থিটা বলা হয় তাহলে এই থিটা এর বিপরীত কোণ যে থাকবে তাকে বলা হবে লম্ব। এবং যে বাহুর উপরে এই সমকোণ এবং কোণটি অবস্থিত তাকে বলা হবে ভূমি। এবং যে হেলানো দিয়ে থাকবে তাকে আমরা সবসময় বলবো কি? প্রতিভুজ। তাহলে দেখি আমাদের ত্রিকোণমিতিক অনুপাতগুলোর সাথে এদের সম্পর্ক কিরকম। প্রথমে যদি দেখি সাইন থিটা, সাইন থিটা হচ্ছে লম্ব ডিভাইডেড বাই অতিভুজ, লম্ব ভাগ অতিভুজের যে আনুপাতিক মান তাকে বলা হবে সাইন থিটা। তো সাইনের বিপরীতকে কোসেক থিটা। তাহলে কোসেক যেহেতু সাইনের বিপরীত, তাহলে সাইনকে উল্টা করে লিখলেই কোসেক পাওয়া যাবে, অতিভুজ ডিভাইডেড বাই লম্ব। এরপর cos থিটা, cos থিটা ইকুয়াল ভূমি ডিভাইডেড বাই অতিভুজ। তাহলে cos এর বিপরীতকে sec থিটা, sec থিটাকে তাহলে কি লিখতে পারবো? অতিভুজ ডিভাইডেড বাই ভূমি। এরপর 3 নম্বর tan থিটা, tan থিটাকে লেখা যায় লম্ব ভাগ ভূমি। তাহলে tan এর বিপরীতকে cot থিটা, cot থিটাকে তাহলে বিপরীত ভাবে লেখা যায় ভূমি ভাগ লম্ব। তাহলে অনেকে আমরা চেষ্টা করি অনেক সময় এগুলোকে ছন্দের সাহায্যে মনে রাখতে, যেমন এই যে সাইন থেকে দন্ত্য স বা এস, লম্ব থেকে ল এবং অতিভুজ থেকে ও নিয়ে একটি ছন্দ লেখা যায়, সাগরে লবণ অনেক। অর্থাৎ সাগর থেকে স, লবণ থেকে ল, অনেক থেকে অ, অর্থাৎ সাইন থিটা ইকুয়াল লম্ব ভাগ অতিভুজ। এইভাবে ছন্দ মনে রাখার থেকেও আমরা যদি একটু কষ্ট করে লম্ব ভূমিকে চিহ্নিত করে মনে রাখতে পারি তাহলে সূত্রটা আমাদের জন্য সহজভাবে মনে রাখা সম্ভব। কেননা আপনি যখন ছন্দ দিয়ে মনে রাখতে যাবেন আপনাকে ছন্দটাও মনে রাখতে হবে এবং ছন্দের কার সাথে কি সম্পর্ক সেটাও মনে রাখতে হবে। বাই এনি চান্স যদি উল্টাপাল্টা হয় তখন কিন্তু আপনার সূত্রটি ভুল হওয়ার সম্ভাবনা থাকে। এরপর আমরা দেখি, এগুলো আমরা দেখলাম হচ্ছে একমাত্রিক সমীকরণ। তাহলে যদি এখন দেখি ত্রিকোণমিতিক দ্বিমাত্রিক সমীকরণ, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। তাহলে এটা আমরা কি দেখলাম? সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান সমান 1। তো এগুলোর আমরা জ্যামিতিক প্রমাণও দেখবো, আগে সূত্রগুলো করে নিই। তাহলে এটাকে এভাবেও লেখা যায় সাইন স্কোয়ার থিটা
প্লাস কস স্কোয়ার থিটা সমান চিহ্নের এই পাশে আসলে হবে মাইনাস কস স্কোয়ার থিটা। অথবা যদি আমি এই পাশে কস স্কোয়ার থিটাকে রাখি তাহলে প্লাস সাইন স্কোয়ার এই পাশে আসলে হবে মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে এটা গেল সাইন এবং কসের মধ্যবর্তী সম্পর্ক। এরপর যদি সেক আর টেন, তাহলে সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা সমান 1। তাহলে সেক স্কোয়ার থিটাকে যদি এই পাশে রাখি মাইনাস টেন স্কোয়ার ও পাশে গেলে হবে প্লাস টেন স্কোয়ার থিটা। এবং এই প্লাস 1কে যদি এখন এই পাশে পাঠিয়ে দিই ও পাশে অবশিষ্ট থাকবে টেন স্কোয়ার থিটা ইকুয়াল সেক স্কোয়ার থিটা মাইনাস 1। এবং 3 নং সূত্র যেটি কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1। তাহলে মাইনাস কট স্কোয়ার থিটা বসে গেলে হবে প্লাস কোসেক স্কোয়ার থিটা ইকুয়াল 1 প্লাস কট স্কোয়ার থিটা। এবং প্লাস 1 এর পাশে আসলে হবে মাইনাস, ও পাশে থাকবে কট স্কোয়ার থিটা ইকুয়াল কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1। তাহলে আমরা এইভাবে সূত্রগুলোকে মনে রাখবো। এখন একটা কথা হচ্ছে, আপনি যদি ত্রিকোণমিতিতে অঙ্কে আউটপুট 100% পেতে চান, তাহলে আপনাকে সূত্র 100% সহি এবং শুদ্ধভাবে মনে রাখতে হবে। তাহলে এখন ত্রিকোণমিতিতে আপনি কিন্তু একটি প্রশ্ন পাবেন। 100% বলতে 10,000% দিয়েও একটি প্রশ্ন ত্রিকোণমিতিতে পাবেন। এবং ত্রিকোণমিতির উপর নির্ভর করে আপনি এক সময় পরিমিতিতে অথবা দূরত্ব উচ্চতাতে ম্যাথ পাবেন, যেগুলো ত্রিকোণমিতির সূত্রের উপর নির্ভর করে। এই জন্য ত্রিকোণমিতির সূত্রগুলো খুবই গুরুত্বপূর্ণ। শুধুমাত্র এসএসসি লেভেল শুধু তাই না, আপনি এইচএসসি তে যদি সায়েন্স নিয়ে পড়েন তখন আপনাকে ত্রিকোণমিতি করতে হবে, অথবা জবের জন্য যদি প্রিপারেশন নেন তখন আপনাকে ত্রিকোণমিতির ম্যাথ পারতে হবে। তো আমরা এখন এই যে ত্রিকোণমিতির যে দ্বিঘাত সমীকরণ যেগুলো আছে এগুলোর একটু ব্যাখ্যা দেখি। আসলে প্রশ্নগুলো এই যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটাকে যোগ করলে আসলেই এক হয় কিনা, সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা কি আসলেই এক হয় কিনা, অথবা কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান আসলেই এক হয় কিনা, এগুলো আমরা একটু প্রমাণ করে দেখি। যেকোনো একটি প্রমাণ দেখলে বাকিগুলো আপনারা নিজেরাও করতে পারবেন। তো 1 নম্বরে দেখি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান হচ্ছে 1। এখন একটা জিনিস মনে রাখবেন, এই যে কোণকে প্রকাশ করা হয়েছে থিটা দ্বারা, ঠিক আছে? তো কোণের কখনো বর্গ হয় না। আপনি যদি বর্গ করেন তার অনুপাতকে বর্গ করতে পারবেন, অর্থাৎ কোণের উপর কখনো স্কোয়ার বা কিউব বা টু দি পাওয়ার 4 চিহ্ন আসবে না। তো আপনাকে এই জিনিসটা খুবই ভালোভাবে মনে রাখতে হবে। যেমন আমি যদি সাইন থিটাকে স্কোয়ার করি, এটা হবে সাইনের উপর স্কোয়ার, নট থিটার উপর স্কোয়ার। ওকে, তাহলে থিটা বর্গ করেন কিউব করেন কোনো অসুবিধা নেই, থিটা থিটার মতোই অবিচল থাকবে। এই যে প্রশ্নটা আমরা দেখতেছি এটা অনেকবার বোর্ডেও আসছে। তো এই প্রশ্নটা আসলে এটা তো প্রশ্ন না, এটা হচ্ছে একটা সূত্র। এখানে বলা হয় যে প্রমাণ করো যে, অথবা দেখাও যে, অথবা জ্যামিতিক পদ্ধতিতে প্রমাণ করে দেখাও যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান সমান 1। তো এটা আমরা প্রমাণ করব কিভাবে? শুরুতে একটি সমকোণী ত্রিভুজ নিতে হবে, যার এখানে যদি আমি নাম দিই, কোণের নাম হচ্ছে থিটা। এখানে এ বি সি নাম দিলাম ত্রিভুজের।
তাহলে এবিসি ত্রিভুজের যদি নাম দেওয়া হয়, তাহলে লম্ব ধরলাম এক্স, ভূমি ধরলাম হচ্ছে ওয়াই। তাহলে এই বর্ণনাটা আপনাকে লিখতে হবে। তো বর্ণনা কিভাবে লিখবেন? আপনি চিত্র যেভাবে আঁকিয়েছেন সেভাবেই বর্ণনা লিখবেন। যে মনে করি সমকোণী ত্রিভুজ, এ বি সি এ। তাহলে এর একটা সমকোণী ত্রিভুজ যার নাম হচ্ছে এবিসি। সেই ত্রিভুজে কোণ বি সমান এক সমকোণ এবং কোণ সি সমান হচ্ছে থিটা। তাহলে বাহুগুলোর নাম আমরা কি ধরলাম? এ বি সমান এক্স এবং বিসি সমান হচ্ছে ওয়াই। তাহলে আমার দরকার কার? অতিভুজের মান দরকার। কারণ সাইন আর কস দুইটা ত্রিকোণমিতির অনুপাতের সাথে অতিভুজের সম্পর্ক আছে। তো এই অতিভুজটা কখনো নিজে থেকে ধরে নেবেন না, লম্ব আর ভূমির মান ধরে নেবেন, সেটা দ্বারা অতিভুজের মান বের করবেন। তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা একটু আগে দেখলাম পিথাগোরাসের সূত্রের সাথে তিনটা বাহুরই সম্পর্ক আছে। তাহলে দুইটা বাহু যেহেতু আছে, আমরা তৃতীয় বাহু বের করতে পারবো পিথাগোরাসের উপপাদ্য অনুসারে। তাহলে পিথাগোরাসের উপপাদ্যে কি পড়েছিলাম? অতিভুজ স্কোয়ার। তো অতিভুজটাকে এসি, অতিভুজ হচ্ছে এসি যার উপর স্কোয়ার ইকুয়াল লম্ব, লম্বটা হচ্ছে এ বি তার উপরে স্কোয়ার প্লাস এরপর হচ্ছে ভূমি বিসি তার উপরে স্কোয়ার। তাহলে এসির উপরে স্কোয়ার আছে, স্কোয়ার বসে গেলে কি হবে? রুট হবে। তাহলে এ বির মান কত? এ বির মান হচ্ছে এক্স তার উপরে স্কোয়ার, বিসির মান ওয়াই তার উপরে স্কোয়ার। এটা আমরা পেলাম কিসের মান? এসির মান। তাহলে এখন এটি আমরা শুধু এই 1 নম্বর প্রমাণের ক্ষেত্রে না, আমরা সাইন দিয়ে বের করলাম এটা সাইন কসের সম্পর্ক। আমরা যদি কোসেক এবং কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1 প্রমাণ করতে চাই, অথবা সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা সমান 1 প্রমাণ করতে চাই, আমাদেরকে এই একই প্রসেসে এতখানি অবধি বের করে নিতে হবে। ঠিক আছে, এটি খুব ভালোভাবে খেয়াল রাখবেন। বের করার পর এখন খেয়াল করবো আসলে আমরা প্রমাণ করতেছি কাকে? প্রমাণ করতেছি সাইন স্কোয়ার থিটা এবং কস স্কোয়ার থিটার মানকে। তাহলে অতএব সাইন থিটা, সাইন থিটা সমান কি? লম্ব ভাগ অতিভুজ। তাহলে এই ত্রিভুজের লম্বকে, এই ত্রিভুজের লম্ব হচ্ছে এবি ভাগ অতিভুজ, অতিভুজকে এসি। তাহলে এবির মান কত জানি আমরা? এবির মান হচ্ছে এক্স এবং এসি, এসির মান কত বের করলাম? রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এবং কস থিটা, কস থিটা সমান আমরা জানি ভূমি ভাগ অতিভুজ। তাহলে ভূমিটাকে আমাদের বিসি এবং অতিভুজটাকে, অতিভুজটা হচ্ছে আমাদের এসি। তাহলে বিসির মান কত এখানে? বিসির মান হচ্ছে ওয়াই এবং এসির মান হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে দেখেন আমরা সাইনের মান পেলাম, কসের মান পেলাম। তাহলে এটা প্রমাণের সুবিধার্থে যদি আমরা লিখি বাম পক্ষ ইকুয়াল সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল, তাহলে এটাকে আমাদের এক বের করে দেখাতে হবে। সাইন স্কোয়ার থিটা মানে কি? সাইন থিটা অল স্কোয়ার, কস স্কোয়ার থিটা হচ্ছে কস থিটা অল স্কোয়ার। তাহলে সাইন থিটার মান কত আমাদের? এক্স ডিভাইডেড বাই রুট ওভার
এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, পুরোটার উপরে কি আছে স্কোয়ার, প্লাস কস থিটার মান হচ্ছে ওয়াই ডিভাইডেড বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, পুরোটার উপরে স্কোয়ার। তাহলে এক্স কে বর্গ করলে পাবো এক্স স্কোয়ার, এবং স্কোয়ার রুট কেটে গেলে থাকবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, প্লাস এখানে ওয়াই কে বর্গ করলে পাবো ওয়াই স্কোয়ার, এবং স্কোয়ার রুট কেটে গেলে নিচে পাবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। যেহেতু ভগ্নাংশের যোগ আকারে আছে, তাহলে আমাদেরকে ভগ্নাংশের পদ্ধতিতেই যোগ করতে হবে। তাহলে দুইটা হরের লসাগু আমরা কত পেলাম, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। যেহেতু হরদ্বয় একই, তাহলে উপরে যা থাকবে অর্থাৎ লবে যা থাকবে তাকে ওইভাবেই লেখা যায়। তাহলে এখন দেখেন লব হর দুটো দেখতে একই রকম, তাহলে ভাগফল হবে হচ্ছে ওয়ান। তাহলে ওয়ানটা হচ্ছে কি ডান পক্ষের মতো দেখতে। তাহলে দেখতে যদি ডান পক্ষের মতো হয়, তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত আমরা দেখতে পারি। তাহলে এভাবেই আপনাদেরকে প্রমাণ করতে হবে, অথবা দেখাও যে, অথবা যদি প্রশ্ন বলে যে জ্যামিতিক পদ্ধতিতে প্রমাণ করো যে, তাহলে এখানে একটা ভালো করে মনে রাখেন, এতখানি অবধি আপনাদেরকে যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে বা যে কোনো মানের ক্ষেত্রে বের করতে বলা হবে, অর্থাৎ আপনার বের করা লাগবে, বের করতে বলা হবে না, তো আপনার বের করা লাগবেই। যেমন একটা ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ দেয়া থাকবে, ত্রিভুজের নাম হবে হচ্ছে এবিসি। যেই ত্রিভুজ থেকে আপনি লম্ব আর হচ্ছে ভূমির মান ধরে নেবেন, এবং পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে তার অতিভুজের মান বের করে নেবেন। এরপর সাইন থিটা, এখানে আমরা সাইন কস বের করেছি, কারণ সাইন আর কসের সূত্র প্রমাণ করতেছি। যদি আমাকে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা বের করতে বলতো, তাহলে কোসেকের সাথে ওই ত্রিভুজের কি সম্পর্ক, কটের সাথে ওই ত্রিভুজের কি সম্পর্ক, সেটি বের করতাম। অথবা সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা সমান ওয়ান বের করতে বলতেছে, তখন সেকের সাথে কি সম্পর্ক, টেনের সাথে কি সম্পর্ক, আমরা পূর্ববর্তী সূত্রগুলোর সাহায্যে সেগুলো বের করতে পারবো। এবং পরবর্তীতে বাম পক্ষে এপাশে যে থাকবে তাকে লিখব, তার মান বসিয়ে বর্গ করব, করে ভগ্নাংশের যদি লসাগু করে দিই, লসাগুর সাহায্যে যোগ করলেই যা পাবো দেখবেন ডান পক্ষের সাথে মিলে গেছে। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন বিষয়টি। তো আপনাদের জন্য বাড়ির কাজ হিসাবে থাকলো এই দুটি প্রশ্ন। আপনারা বাড়ির কাজ করবেন, করে মিলিয়ে দেখবেন যে আসলেই এক আসে কিনা, এবং যদি আসে তো কমেন্ট করে জানাবেন। যদি নাও আসে আপনারা আমাকে জানাতে পারেন। অর্থাৎ যদি না আসে, আমি আপনাদেরকে পরবর্তী ক্লাসে এই বাড়ির কাজ দুইটি সমাধান করে দেবো ইনশাল্লাহ। তো সাথে থাকার জন্য ধন্যবাদ।